প্রায় 200 বছর ধরে মানুষের সোল কালেক্ট করে আসছিল গোয়ান নামের একজন ডেমন, যে মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে তার সাথে ডিল করত আর ঠিক সময় মতো তাকে মেরে ফেলত। এভাবেই একদিন গোয়ান তার শিকার খুঁজছিল, তখনই তার দেখা হয় দহির সাথে। কিন্তু দুর্ঘটনাবশত তার হাতের ট্যাটু ট্রান্সফার হয়ে যায় দহির হাতে। এর ফলে তার ডেমনিক শক্তিও চলে যায়, আর এই শক্তি ফিরে পাওয়ার জন্য সে দহিকে বিয়ে করতেও বাধ্য হয়। প্রথমে একে অপরকে পছন্দ না করলেও ধীরে ধীরে তারা একে অপরকে ভালোবাসতে শুরু করে। তবে একজন মানুষ এবং ডেমনের মধ্যে কি কখনো ভালোবাসা হওয়া সম্ভব? তাদের এই অদ্ভুত ভালোবাসার শেষ পরিণতিই বা কি হবে? আর এই দহির সাথে তার কি আগের জন্মেও কোনো সম্পর্ক ছিল? না হলে ওই ডেমনিক ট্যাটু শুধুমাত্র দহির হাতেই কেন ট্রান্সফার হলো? তো এই সব প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে হবে পুরো গল্পটি, যার নাম মাই ডেমন। গল্পের শুরুতেই দেখা যায় দহি নামের একটা মেয়ে কুয়াশা ঘেরা রাস্তায় দৌড়ে যাচ্ছিল। তখনই তার পেছন পেছন কোনো এক অজানা ব্যক্তি আসছিল কালো কাপড় পরে। সেই সময় দহি বলে, আমি জানি না কে সে, কে আসছে আমার দিকে এগিয়ে। সে কি আমার বন্ধু নাকি শত্রু? সে কোনো এঞ্জেল নাকি ডেভিল? সে কি আমাকে বাঁচাতে আসছে নাকি ধ্বংস করতে আসছে? তো এরপরই দৃশ্য পরিবর্তন হয় আর আমরা 200 বছর আগের সময় দেখি, যেখানে একটা চার্চে কিছু লোক প্রার্থনা করছিল যে তাদেরকে যেন ডেমন থেকে গড বাঁচিয়ে নেয়, তারা যেন ডেমনের থেকে মুক্তি পেতে পারে, কোনো ডেমনের ছায়াও যেন তাদের কারো উপর না পড়ে। এই সব বলে তারা গডের কাছে প্রার্থনা করতে থাকে। তো তখনই সেখানে হুট করে একজন লোক চলে আসে। তার গায়ে ছিল সেই কালো কাপড়। সে আসতেই দেয়ালে রক্তের ছাপ পড়ে যায়। আশেপাশের সবাই তো এটা দেখে ভালোভাবেই বুঝতে পারে যে ডেমন এসে গিয়েছে। তারা তো সবাই অনেক বেশি ঘাবড়ে যায়। আর এই ডেমনের নাম হচ্ছে গোয়ান। তো গোয়ান ডেমন এসেছে বোঝার সাথে সাথেই এখানে উপস্থিত সব মানুষ পালিয়ে চলে যায়। তারা কেউ আর এখানে থাকার সাহস করে না। তবে দেখা যায় একটা বাচ্চা ছেলে হঠাৎই গোয়ানের মুখে ক্রস ছুঁড়ে মারে। সবাই তো ঘাবড়ে যায় যে এবার না জানি ওই ছেলেটির কি হবে। কিন্তু দেখা যায় গোয়ান কোনো রিয়াক্টই করে না। সে উল্টো হাসি মুখে সেই ক্রসটি ওই বাচ্চাকে ফিরিয়ে দেয়। কিন্তু আসার সময় দেখা যায় সেই ঘরটাই গোয়ান একেবারে পুড়িয়ে দেয়। তো তারপর দেখা যায় গোয়ান এক নতুন রূপে একজন জেলের কাছে আসে। আর এই জেলের নাম হচ্ছে বগ্গিও। বগ্গিও অনেকদিন ধরেই ক্ষুধার্ত। সে খুব চেষ্টা করছিল কয়েকটা মাছ ধরতে, কিন্তু এত চেষ্টার পরও বগ্গিও একটা মাছও পায় না নদীতে। তখনই গোয়ান বলে, তুমি যদি আমার কথা শোনো তাহলে আমি তোমার কাছে অফুরন্ত মাছ এনে দিব, যা ধরতে ধরতেও শেষ করতে পারবে না তুমি। নিজেই তখন অতিষ্ঠ হয়ে যাবে। এইসব শুনে বগ্গিও তো তাকে একেবারেই পাত্তা দেয় না। স্বাভাবিকভাবে কেউ যদি আপনাকে এসে এইসব কথা বলে আপনিও নিশ্চয়ই বিশ্বাস করবেন না। তাই সেও গোয়ানকে বলতে থাকে, তুমি কে? হ্যাঁ, তুমি কি গবলিন? তখন গোয়ান বলে, আমি গবলিন হতে যাব কেন? ও তো একটা খারাপ আত্মা। তো তারপর লোকটা জিজ্ঞেস করে, তাহলে কি তুমি ড্রাগন কিং? উত্তরে গোয়ান বলে, আমি ওই বুড়ো লোকের মতো কেন হতে যাব? তো এরপর বগ্গিও বলে, তাহলে নিশ্চয়ই তুমি নাইন টেল ফক্স। এবার গোয়ান বলে, সেটা তো আমি মোটেই না, কারণ ওর সারা শরীর পশমে ভরা আর গা থেকে অদ্ভুত বাজে গন্ধ বের হয়। তো এই সবকিছু শুনে বগ্গিও বলে, তাহলে তুমি কে ভাই? উত্তরে গোয়ান জানায়, আমি হচ্ছি ডেমন। আমাকে মানুষ পাতাল লোকের রাক্ষসও বলে থাকে। তো এই সব শুনে বগ্গিওর একেবারেই বিশ্বাস হয় না। তাই সে হতাশ হয়ে বসে থাকে আর বলতে থাকে, আমার মনে হয় আজকে দিনটাই খারাপ। একে তো মাছ জুটছে না, তার উপর এসব অদ্ভুত লোক এসে জুটেছে। তো তখনই দেখা যায় গোয়ান তার জাদু দেখায় আর হুট করেই পানি থেকে একটা বিশাল মাছ বগ্গিওর কাছে এসে পড়ে। বগ্গিও তো এটা দেখে খুবই খুশি হয়ে যায় আর এবার সে সত্যি সত্যি তাকে বিশ্বাস করে আর বলতে থাকে, তুমি আসলে সত্যিই বলছিলে। তো এরপর গোয়ান বলে, আমার কথা শুনলে তোমার অনেক উপকার হবে, কিন্তু সেজন্য তোমাকে একটা কাজ করতে হবে। তো বগ্গিও জিজ্ঞেস করে, কি করতে হবে আমাকে? গোয়ান জানায়, তোমাকে একটা ডিল সাইন করতে হবে, যেখানে লেখা আছে আগামী 10 বছর তুমি ক্ষুধার্ত থাকবে না, কিন্তু 10 বছর পর তুমি মারা যাবে। আর মারা যাওয়ার পর আমি তোমার আত্মাকে নরকে নিয়ে যাব। যদি রাজি হয়ে থাকো তাহলে এখানে রক্ত দিয়ে ছাপ দাও। বগ্গিও তখন বলে, নরকে থাকার কষ্টের থেকেও বেশি কষ্ট ক্ষুধার্ত থাকা, তাই আমি এই ডিলে রাজি। তো এরপর সে রক্ত দিয়ে চুক্তিবদ্ধ হয়। তো এখানে ডেমনের একটা দিক সম্পর্কে আমাদেরকে জানানো হয় যে ডেমন মানুষের দুর্বলতাকে টার্গেট করে তাকে নিজের ফাঁদে ফাঁসায় আর এরকম করে চুক্তিবদ্ধ হতে বাধ্য করে। তো ডিল কমপ্লিট করার পর ডেমন এখান থেকে চলে যায়।
আর যাওয়ার সময় এডিলের কাগজটা ফেলে দেয়। তখনই দেখা যায় কাগজটা পড়তে শুরু করেছে, আর বকিও নদীতে অনেক মাছ পেতে থাকে। এরপরে দৃশ্য চলে আসে বর্তমানে, অর্থাৎ 2023 সালে। আর আজ দহি আসে একটা সিইও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। দহি ছিল খুব ভালো একটা ডেজার্ট কোম্পানির সিইও, যার নাম মিরাই এফ&বি। আর আজ সে এখানে এসেছে তার বেস্ট সিইও অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড নিতে। তবে সেখানে দেখা যায় একজন লোক দহিকে পার্ট টাইম জব করা কর্মচারী ভাবে, তাই সে তাকে তার কার্ড দেয় আর বলে তুমি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো। কিন্তু যখনই দহি বেস্ট সিইওর অ্যাওয়ার্ড পায় তখন তো ওই লোকটার মুখ একেবারে দেখার মতো ছিল। সে তো খুবই লজ্জায় পড়ে যায়, আর দহিও খুব ভাব নিয়ে সেখান থেকে হেঁটে যায়। তো এরপর আমরা দহিকে দেখি তার সেক্রেটারি মিস শিনের সাথে। মিস শিন দহিকে বলছিল কেউ আছে যে চায় আপনাকে সবার সামনে নিচু করতে, তাই আমাদের কোম্পানির নামে উল্টোপাল্টা আর্টিকেল আসছে। এসব শুনে দহি বলে যেই হোক তাকে খুঁজে বের করার চেষ্টা করো। মিস শিন বলে ঠিক আছে ম্যাডাম, আমি দেখছি কি করা যায়। তো এরপর দহিকে কল করে ম্যাডাম জু। আর এই ম্যাডাম জু দহিকে আজ থেকে 17 বছর আগে দত্তক নিয়েছিল, যখন দহির বাবা মা একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। তো ম্যাডাম জু দহিকে বেশ ভালোবাসে আর সব সময় আগলে রাখে। তো আজ সে দহিকে কল করেই নিজের আবদার শুরু করে দেয়। সে বলতে থাকে দেখো তুমি কিন্তু আজ ডেটে যাবে, যদি তুমি ডেটে না যাও তাহলে কিন্তু আমি আমার কোনো রকম চেক আপই করাবো না, অসুস্থ হয়ে পড়ে থাকবো। আর দহিও যেহেতু তাকে অনেক ভালোবাসতো তাই সে তার কথা শুনতে বাধ্য হয় আর ওই ব্লাইন্ড ডেটে যেতে রাজি হয়ে যায়। এদিকে গোয়ানকে একটা বাড়িতে দেখা যায় যেখানে অসংখ্য ঘড়ি আছে, তবে এইগুলো কিন্তু কোনো সাধারণ ঘড়ি না। আপনি যদি অবসর সময় গেমিং করে থাকেন তাহলে মোজবেটে থাকা বিভিন্ন ধরনের মনোমুগ্ধকর গেম আপনাকে ব্যস্ত রাখবে, আর এই গেমিং এর মাধ্যমেই আপনি আসল নগদ পুরস্কার জিততে পারবেন। এখানে সবচেয়ে আকর্ষণীয় খেলা হলো প্লিঙ্কো। এই গেমে আপনাদের জন্য রয়েছে বিশেষ চমক। মোজবেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট উপায় এবং অন্যান্য পদ্ধতির মাধ্যমে সহজে এবং দ্রুত টাকা ডিপোজিট এবং উইথড্র করার সুযোগ। মোজবেটে রয়েছে 24 ঘন্টা কাস্টমার সাপোর্ট। এখানে বিভিন্ন খেলার ফলাফলের পূর্বাভাস দিয়ে আপনার দক্ষতা পরীক্ষা করতে পারবেন এবং এই প্ল্যাটফর্মেই ম্যাচের লাইভ স্ট্রিম উপভোগও করতে পারবেন। রেজিস্ট্রেশনের পর 250টি ফ্রি স্পিন সহ আপনার প্রথম জমাতে একটি অবিশ্বাস্য স্বাগত বোনাস পেতে আমার প্রোমো কোড SIP777 ব্যবহার করুন। এই অফারটি মিস করবেন না কিন্তু। এখনই সাইন আপ করুন মোজবেটে এবং আপনার গেমিং অভিজ্ঞতার সাথে সাথে ব্যাংক ব্যালেন্সও বাড়াতে প্রস্তুত হন। লিংক এবং প্রোমো কোড পিন কমেন্টে দেওয়া আছে। তাহলে চলুন এবার মূল গল্পে ফেরা যাক। গোয়ান এই পর্যন্ত যে মানুষের সাথে চুক্তি করেছে, এখানে সেই সমস্ত মানুষেরই সময়ের ঘড়ি আছে যেগুলো তাদের চুক্তির সময় শেষ হওয়ার পর ইঙ্গিত দেয় তার মৃত্যুর। তো ঠিক সেই রকমই আজ একটা ঘড়ির সময় শেষ হয়ে যায়, তাই গোয়ানও চলে যায় সেই লোকের কাছে। সেই লোকটা ছিল খুবই লোভী, সে সব সময় খারাপ কাজ করত। তাই যখন এই লোকটা জানতে পারে সে আজ মারা যাবে, তার চুক্তির মেয়াদ শেষ হয়েছে, তখন সে উল্টো গোয়ানকেই মারতে চায়, কিন্তু সে তো সেটা কোনোভাবেই পারে না। গোয়ানের পর তার মৃত্যু হার্ট অ্যাটাকের মাধ্যমে করায় আর সে ওখানেই মারা যায়। লোকটা মারা যাওয়ার সাথে সাথেই তার নামের সেই ঘড়িটাও উধাও হয়ে যায়, কারণ এই ঘড়িগুলো হচ্ছে তাদের জীবনের মেয়াদ। তবে গোয়ান এখান থেকে যাওয়ার সময় সেখানে থাকা একজন লোক সেটা দেখে নেয়। অন্যদিকে দেখা যায় দহি একটা রেস্টুরেন্টে আসে ডেটের জন্য, আর এখানে জুই তাকে পাঠিয়েছে। তো সেখানে দহি একটা ছেলেকে নিউজ পেপার পড়তে দেখে আর ভাবে যে সেই হয়তো জুইয়ের পছন্দ করা ছেলে। তাই দহি তাকে বলে দেখো, আমার একদমই বিয়ে করার কোনো ইচ্ছা নেই আর আমার ছেলেদের প্রতিও কোনো রকম কোনো ইন্টারেস্ট নেই। তবে দেখা যায় এই ছেলেটা তো গোয়ান, আর গোয়ানের মতো এত সুন্দর একটা ছেলেকে দেখে তো প্রথমে দহির কথা বলাই বন্ধ হয়ে যায়, কিন্তু পরে আবার সে নিজেকে কন্ট্রোল করে। গোয়ান তখন বলে অদ্ভুত ব্যাপার, তুমি যাকে ইচ্ছা তাকে বিয়ে করো আর না ইচ্ছা করলে করো না, তাতে আমার কি, আমাকে কেন বলছো? আর যদি তোমার এতই ইচ্ছা থাকে নিজের পার্সোনাল ব্যাপার শেয়ার করার, তাহলে আমি তোমার ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাইছি, দিবে? এসব শুনে দহি বলে আচ্ছা, আমরা দুইজন কি কখনো একসাথে স্কুলে পড়াশোনা করেছি? গোয়ান উত্তর দেয় না তো। তখন দহি বলে তাহলে কখনো কি একসাথে বাইরে গিয়েছি? গোয়ান তখন বলতে থাকে এর তো প্রশ্নই আসে না। তো তারপর দহি বলে তাহলে তুমি আমার না কোনো স্কুল ফ্রেন্ড আর না আমার এক্স, তো এবার তুমি বলো তোমার ম্যানার্স কোথায়? গোয়ান বলে আমার কাছে তোমাদের মতো মানুষের কোনো দাম নেই। তো এখানে তাদের দুজনের মধ্যে বেশ কথা কাটাকাটি হয়। কিছুক্ষণ পর গোয়ান বলে
দেখো আমি এই সম্পূর্ণ রেস্টুরেন্ট বুক করেছি একটু একা থাকার জন্য, যাতে করে শান্তিতে খাবার খেতে পারি। তো তুমি যদি অন্য রেস্টুরেন্টে যেতে চাও তাহলে প্লিজ যেতে পারো, এখানে তুমি থাকলে আমার একদমই ভালো লাগছে না। দহি তখন বলে, তাহলে তুমি চলে যাও, কারণ তুমিও নিশ্চয়ই আরো রেস্টুরেন্টের লোকেশন জানো। এরপর আর গোয়ান কিছুই বলে না, তবে মনে মনে বলে কি বদরাগী একটা মেয়ে। অন্যদিকে আমরা চইকে দেখি, আসলে এর সাথেই আজ ডেটে আসার কথা ছিল দহির, তবে সে ভুল করে চলে আসে গোয়ানের কাছে। তো এইদিকে দহি আর গোয়ানের টেবিলে খাবার দেয়া হয়, কিন্তু গোয়ান তার খাবার দিয়ে একটা মানুষের অবয়বের কিছু বানায়। এইসব দেখে দহি বলে, অদ্ভুত তো, সে কি এখনো ছোট বাচ্চা নাকি? তো তারপর গোয়ান বলে, হ্যাঁ বাচ্চাই, তুমি তোমার খাবার রেখে এদিকে কেন তাকাচ্ছ, আর এত কষ্ট করে এখানে আছোই বা কেন? দহি তখন বলে, 30 মিনিট, এই 30 মিনিট পরই আমি চলে যাব, তাই দয়া করে এই কিছুক্ষণ একটু ভালো করে থাকো। গোয়ান তখন বলে, হ্যাঁ, আর তুমি যে আমার সাথে রুড আচরণ করছো সেটা কি জানো? দহি তখন বলে, আমি হচ্ছি আয়না, যেখানে তোমার রুড আচরণ দেখা যাচ্ছে, বুঝতে পেরেছো? তো তারপর আর গোয়ান কিছুই বলে না। এরপর এখানে তাদের একে অপরের কোম্পানি নিয়েও কথা বলে তারা, যদিও গোয়ানের এসব নিয়ে কথা বলার কোনো ইচ্ছাই ছিল না। তো কিছুক্ষণ পরই দেখা যায় সেখানে সেই লোকটা আসে যে ওই দিন গোয়ানকে যেতে দেখেছিল। আজ সে তার সাথে করে কয়েকজন গুন্ডাকে নিয়ে আসে গোয়ানকে মারার জন্য। তো তখনই একটা কেক নিয়ে আসছিল ওয়েটার, তবে গুন্ডা এসে ধাক্কা দিলে কেকটা পড়ে যেতে নেয় দহির উপর, কিন্তু তখনই ওই কেকটা ধরে ফেলে গোয়ান, আর সাথে দহিকেও। দহি এবার সত্যি খুব ইমপ্রেস হয়ে যায় গোয়ানের প্রতি। এরপর দহি লজ্জায় ওয়াশরুমে চলে যায়, কিন্তু দেখা যায় গোয়ান তো আসলে তার প্রিয় কেকটাকে নষ্ট হওয়া থেকে বাঁচিয়েছে। তো এরপর সে তার কেক খেতে বসে, কিন্তু এই গুন্ডা এসে বলে, তুই আমাদের বসকে মেরেছিস তাই না, আজ তোকে আমরা ছাড়বো না। গোয়ান তখন বলে, দেখ ভাই, আগে আমাকে আমার কেকটা খেতে দে, তারপর দেখছি তোদের কি সমস্যা। কিন্তু বেচারা গোয়ানকে তার প্রিয় কেকটা খেতেই দেয় না তারা, একদম নষ্ট করে ফেলে। তাই এবার তো গোয়ান খুব রেগে যায়, আর সে একে একে সব কয়টাকে নিউজ পেপারের ভেতরই বন্দি করে ফেলে। তো কিছুক্ষণ পর সেখানে দহি আসে আর বলে, আমার কেকের এরকম হাল হলো কি করে? গোয়ান তখন বলে, তোমার কেক কে বলেছে? আমি আমার কেক অর্ডার করেছি একা একা খাবো বলে। আসলে দহি ভেবেছিল যে গোয়ান হয়তো তার জন্য স্পেশালি কেকটা অর্ডার করেছে, কিন্তু গোয়ানের কাছ থেকে এসব কথা শুনে সে অনেক রাগ করে সেখান থেকে চলে যায় আর বলে, যদি আবারও আমাদের কখনো দেখা হয় তাহলে দয়া করে একটু ভদ্রতার সাথে কথা বলা শিখে এসো। তো দহি সেখান থেকে যাওয়ার সময় শিনকে জিজ্ঞেস করে, তুমি কি বের করেছো সেই আর্টিকেলের পেছনে কে আছে? শিন জানায়, যেমনটা আপনাকে বলা হয়েছে যে এটা আমাদের ভেতরেরই কারো কাজ, সেটা সত্যি। দহি তখন জিজ্ঞেস করে, কে সে? শিন জানায়, সুয়ন। তো এরপর দহি বলে, এরা আমাকে একা কেন থাকতে দেয় না? আমি তো শুধুমাত্র একটা শান্তিপূর্ণ জীবনই চাই সব সময়, এত ভেজাল, এত নাটক আর এত ছলচাতুরি আর ভালো লাগে না। তো এরপর আমরা 1 বছর আগের দৃশ্য দেখি, যেখানে দেখা যায় আজ মিরাই কোম্পানির চেয়ারম্যান জুয়ের জন্মদিন ছিল, যার উপলক্ষে সেখানে তার পরিবারের সবাই উপস্থিত হয়। তো দেখা যায় কোম্পানিতে একরকম প্রতিযোগিতায় চলছে এটা নিয়ে যে ম্যাডাম জু মারা যাওয়ার পর কে হবে এর পরবর্তী চেয়ারপারসন। ম্যাডাম জুর বড় ছেলের নাম সুকমিন, তো সুকমিনের স্ত্রীর নাম সেরা, আর তার ছেলের নাম ডোগিয়ং। ম্যাডাম জুয়ের মেয়ের নাম সুয়া, আর তার হাজবেন্ড একজন প্রফেসর, এবং তাদের দুটো ছোট যমজ বাচ্চা আছে। আর সখন হচ্ছে ম্যাডাম জুয়ের ভাইয়ের ছেলে। সখনই ম্যাডাম জুয়ের আরেকটা কোম্পানি বর্তমানে সামলাচ্ছে, আর এরা সবাই জুয়ের চেয়ারে বসার জন্য লড়ছে। তবে জু তার ছেলে মেয়েদের একদমই বিশ্বাস করতে পারে না, সে তাদেরকে খুব একটা পছন্দও করে না। সে একমাত্র ভালোবাসে আর চোখ বন্ধ করে বিশ্বাস করে দহিকে, যার জন্য দহির প্রতি বাকিদের সব সময় রাগ থাকে। কেউ তাকে খুব একটা পছন্দ করে না, একমাত্র ম্যাডাম জু বাদে। যাই হোক, তো দৃশ্য আসে বর্তমানে, আর দহিকে তার কোম্পানির কর্মচারী তেজুন কল করে। তেজুন বলে, আমার কাছে এমন ইনফরমেশন আছে যার মাধ্যমে আপনি কোম্পানির চেয়ারম্যান হতে পারবেন, সেজন্য আপনি আমার সাথে দেখা করুন। তো দহি তাকে কিছু বলবে তার আগেই সে কল রেখে দেয়। আসলে দহির তো কোনো ইচ্ছাই ছিল না কোম্পানির চেয়ারম্যান হওয়ার। তো এরপর দহি চলে আসে জুয়ের সাথে দেখা করতে। জু তাকে প্রথমেই তার ডেটের সম্পর্কে জিজ্ঞেস করে,
তখন এখানে দহি জানতে পারে সে আসলে ভুল মানুষের সাথে ছিল। আসলে তার ডেটের পার্টনার গোয়ান নয়, বরং চই ছিল। এটা জানার পর তো দহি অনেকটা অস্বস্তিতে পড়ে যায় যে সে না জানি কার সাথে ডেট করে এসেছে। অন্যদিকে আমরা গোয়ানকে দেখি, সে তার অফিসে ছিল। পরে সে একটা অডিটোরিয়ামে আসে যেখানে তাদের ট্রেডিশনাল নাচ প্র্যাকটিস করা হচ্ছিল। আর এখানে যে নাচ প্র্যাকটিস করছিল তার নাম জিন। সে গোয়ানকে খুব পছন্দ করে। তো সেই সময় দেখা যায় গোয়ানকে শিন কল করে আর সে তার কাছে ক্ষমা চায় যা যা হয়েছে সেই জন্য, কারণ জু বলেছিল তাকে কল করে সরি বলতে। তবে গোয়ান তো কোনো পাত্তাই দেয় না, উল্টো কল কেটে দেয়। তো এরপর দেখা যায় ম্যাডাম জু দহিকে বলে, আমি মরে যাওয়ার আগে তোমার বিয়ে দেখে যেতে চাই। তো এটা শুনে দহি খুব আপসেট হয়ে যায়। তাই সে দহিকে একটা রিং দেয় আর বলে, যেদিন তুমি তোমার মনের মানুষ পাবে তাকে এটা পরিয়ে দিও, ঠিক আছে? দহি বলে, আচ্ছা দিব, তুমি একদম টেনশন করো না। অন্যদিকে দেখা যায় তাইজিনকে কেউ একজন কিডন্যাপ করে নিয়ে যায়। অন্যদিকে দহি আজ একটা সমুদ্রের কাছে আসে সময় কাটাতে। তখনই সে তার বাবা মায়ের সাথে কাটানো সেই দিনগুলো খুব মিস করছিল। তো ফেরার পথে তাকে একটা কিডন্যাপার কিডন্যাপ করে আর বলে, তুই কেন মরবি জানিস? কারণ হচ্ছে জু, সে তোকে তার মাথায় তুলেছে, যার জন্যই তুই মরবি। তো দহি এই কিডন্যাপারকে কোনো মতে ধাক্কা দিয়ে বেরিয়ে আসে। আর আমরা গল্পের শুরুতেই এই দৃশ্যটাই দেখেছি। ওইদিকে গুয়ান অপেক্ষা করছিল তার শিকারের জন্য। সে এমন কারো অপেক্ষায় ছিল যে ভয়ের মাঝে আছে, বিপদের মাঝে আছে, আর তার সাহায্য চাই। তো তারপরই সেই সাহায্য গুয়ান করবে চুক্তিপত্রের মাধ্যমে। তো সে আজ পেয়ে যায় দহিকে। দহির কাছে গিয়ে সে বলে, আমি তোমাকে বাঁচাবো, তবে তার জন্য এই চুক্তির মধ্যে সাইন করতে হবে। তো এরপর তাদের মধ্যে কিসের চুক্তি হয় সেটা জানা যায় না, তবে তাকে ঠিকই বাঁচায় গুয়ান। কিন্তু যখন গুয়ান দহির হাত টাচ করে তখনই তার শক্তি চলে যায়, যার কারণে সেই কিডন্যাপার আধমরা হয়েও তাদেরকে গাড়ি দিয়ে ধাক্কা দিতে আসে আর দহি সহ গুয়ান পানিতে পড়ে যায়। তো দহি গুয়ানকে পানি থেকে উপরে তুলতে চায়, কিন্তু যখন দহি গুয়ানের হাত টাচ করে তখন তার হাতের ক্রসটা দহির হাতে ট্রান্সফার হয়ে যায় আর সাথে সাথেই বেহুশ হয়ে যায় দহি। হুশ ফিরলে সে দেখে সে তীরে পড়ে আছে আর গুয়ান দাঁড়িয়ে তার হাত থেকে গায়েব হয়ে যাওয়া ক্রসটা নিয়ে ভাবছে। ওই সময় গুয়ান খেয়াল করে এটা তো ট্রান্সফার হয়ে গিয়েছে দহির হাতে। তাই গুয়ান তার হাত ধরে, কিন্তু তখনই গুয়ানের শক্তি কাজ করে, যার ফলে সমুদ্রের পানি স্থির হয়ে যায় আর তার সাথে আবারও বেহুশ হয়ে যায় দহি। তো দহি বেহুশ হয়ে যাওয়ার পর তাকে কোলে তুলে হসপিটালে নিয়ে আসে গুয়ান। দহির হুশ ফিরলে সে বলে, আমি কি এতক্ষণ কোনো দুঃস্বপ্ন দেখেছি? গুয়ান তখন বলে, যাক, তাহলে তোমার হুশ ফিরেছে। আমি তো খুব চিন্তিত ছিলাম যে তোমার আবার কি হয়ে গেল। দহি তো তখন তার এসব কথা শুনে খুবই অবাক হয়, কারণ সে যে গুয়ানকে চেনে সে তো একেবারে রকচটা একটা ছেলে। হঠাৎ সে এত মিষ্টি করে কথা বলছে কি করে? তাই দহি আবারও জিজ্ঞেস করে, আমি কি এখনো দুঃস্বপ্নে আছি? গুয়ান বলে, না, তোমার দুঃস্বপ্ন শেষ। তো সেখানে মিস শিনও ছিল, যে দহিকে বলে, আমি তার থেকে কল পেয়েই আপনাকে হসপিটালে নিয়ে আসি। দহি বলে, কি? আমি এখন হসপিটালে আছি? আমি কি তাহলে আঘাত পেয়েছি? আর আমি কতক্ষণ ধরে আছি এখানে? কি হয়েছে আমার? আমি তো কিছুই বুঝতে পারছি না। শিন তখন বলে, আপনি এখানে গভীর ঘুমে ছিলেন, প্রায় 5 ঘন্টা 38 মিনিট হবে। এইসব শুনে তো দহি খুবই অবাক হয়ে যায়। তো তারপর গোয়ান তাকে জিজ্ঞেস করে, আচ্ছা এটা বলো যে তুমি এখন কেমন ফিল করছো? কোনো কিছু কি বিরক্ত করছে তোমাকে? দহি তখন তার হাত সরিয়ে দিয়ে বলে, আরে তোমার আবার কি হলো? এই অদ্ভুত আচরণ কেন করছো? গোয়ান তার কোনো কথায় পাত্তা না দিয়ে বলে, তুমি এক কাজ করো, শুয়ে পড়ো, একটু আরাম করো, দেখবে ভালো লাগবে। দহি তো তার এসব আচরণে খালি অবাকই হচ্ছিল। তো যাই হোক, একটু পরই শিন চলে যায় সেখান থেকে ডাক্তারের সাথে কথা বলতে। তখনই দহি গোয়ানকে জিজ্ঞেস করে, এই সত্যি করে বলো তো, এইসব কেন করছো? তোমার উদ্দেশ্যটা কি? হ্যাঁ? তো এইবার গোয়ান তার ডেমনওয়ালা অবতারে কথা বলে, মানে রকচটা হয়ে আর কি। সে দহিকে বলতে থাকে, কেন, তুমিই তো বলেছ আবার যদি আমাদের কখনো দেখা হয় তাহলে তোমার সাথে যেন আমি ভালো আচরণ করি, সেটাই তো করছি। আর তুমিই তো আমাকে রিকোয়েস্ট করেছিলে, ভুলে গেছো নাকি? দহি তখন বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কিন্তু তোমার এইসব আচরণে আশপাশের মানুষজন তো ভাববে আমরা ডেটিং করছি। তো এইসব কথা বলার মাঝেই দহি তার হাতে ক্রস চিহ্নটা দেখে খুবই শকড হয়ে যায়, কারণ সে তো তার হাতে এরকম কোনো ট্যাটু করায়নি। তাহলে এটা কোথা থেকে আসলো? তাই দহি এটাকে মুছে ফেলার চেষ্টা করে, এইটা ভেবে যে হয়তো কোনো ট্যাটু স্টিকার ভুল করে তার হাতে লেগে গেছে। কিন্তু এসব দেখে গুয়ান তাকে আটকানোর চেষ্টা করে আর বলে, এই এই কি করছো তুমি? এটার সাথে এসব করো না প্লিজ, তুমি এটা নষ্ট করে ফেলবে।
কিন্তু দহির তো মাথারই ঠিক নেই। সে তো পাগলের মতো এটা মুছে ফেলার চেষ্টা করে, আর তারপর দহি উঠে পড়ে এটা লেজারের মাধ্যমে মোছার জন্য। কিন্তু তখনই গোয়ান তার হাত ধরে আর বলে, এই খবরদার বলছি, এইসব করার কথা ভাববেও না। দহি তখন বলে, আরে তোমার সমস্যা কি? এটা আমার হাত আর আমার ট্যাটু, আমার যা খুশি তাই করার রাইটস আমার আছে, তুমি বলার কে? গোয়ান তখন বলে, আমি বলছি তো তুমি এইসব করার কথা ভেবেও দেখবে না। যদি কখনো ভাবো তাহলে আমি তোমার সাথে খুব খারাপ করব বলে দিলাম। আর এই ট্যাটু বর্তমানে তোমার হাতে আছে কোন এক অজানা কারণে, কিন্তু এই ট্যাটুটা আমার, বুঝতে পেরেছো? দই তখন বলে, কি পাগল হয়ে গিয়েছো নাকি? আমার হাতের ট্যাটু তোমার কি করে হবে? এসব কি উদ্ভট কথা বলছো তুমি? হ্যাঁ, আর আমি বলছি না আমার হাত ছাড়ো, না হলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। কিন্তু গোয়ান তো তার হাত ছাড়তেই নারাজ। ওই সময় রেগে গিয়ে গোয়ানকে থাপ্পড় মারতে যায় দহি। তবে গোয়ান ট্যাটুতে হাত রাখায় তার থেকে যেই শক্তি আসে সেটা দহির হাত স্থির করে দেয়। আর যেই মুহূর্তে গোয়ান দহির হাত ছাড়ে সেই মুহূর্তেই দহির হাতের সজোর একটা থাপ্পড় খেয়ে নিচে পড়ে যায় গোয়ান। দহি তো একেবারে সারপ্রাইজ হয়ে যায় এইটা দেখে যে তার হাতে এত পাওয়ার আসলো কোত্থেকে। আর বেচারা গোয়ান তো থাপ্পড় খেয়ে তার গালটাই লাল হয়ে যায়। আর সেই লাল লাল গালে হাত দিয়ে সে বলতে থাকে, আমি জানতাম এরকম কিছুই হবে। আর তোমার সাহস কি করে হলো? হ্যাঁ, আমি তোমাকে বাঁচানোর পর আমার জিনিস চুরি করার? দহি বলে, কি চুরি? গোয়ান তখন বলে, আসলে আমারই উচিত ছিল তোমাকে না বাঁচিয়ে গুন্ডার হাতে মরতে দেওয়া। দহি তখন বলে, এটা তো আমার বলার কথা ছিল যে তোমাকে না বাঁচিয়ে পানিতেই রেখে আসা উচিত ছিল মাছের খাবার হিসেবে, সেটাই তোমার জন্য উচিত শিক্ষা হতো। তো এইসব নিয়েই তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। আর তাদের এই ঝগড়ার মাঝেই শিন চলে আসে ডাক্তার নিয়ে। ডাক্তার তখন দহিকে চেক করে আর বলে, সে এখন একদম ঠিক আছে, আর কোনো চিন্তার বিষয় নেই। আর কিছুক্ষণ পর দহিকে মারার চেষ্টা করার জন্য যেই কেস করা হয় সেই কেসের ইনচার্জ কিয়ংসু আসে তার কাছে। আর তখনই সেখান থেকে গোয়ান চলে যায়। তবে দহিকে বলে, আমাদের আবারও দেখা না হওয়া পর্যন্ত এইসব লেজার করানো থেকে দূরে থাকবে, বুঝতে পেরেছ? মনে থাকে যেন। তো গোয়ান তার অফিসে এসে দেখে সেখানে বগ্গীয় ডিমন বই পড়ছে। তো বগ্গীয় আসলে গোয়ানের অফিসে ক্লিনিং এর কাজ করছে বর্তমানে। তো বগ্গীয় এই বই পড়ে জানতে পারে যদি কোনো ডিমন সময় মতো আত্মা কালেক্ট আর ডিল না করতে পারে তাহলে ডিমনকে হাজারো বছর ধরে আগুনে পোড়ানো হয়। তো গোয়ান এসে যখন দেখে বগ্গীয় তার বই পড়ছে, সে তাকে খুব বকাবকি করে আর বইটাকে পাসওয়ার্ড দিয়ে লক করে রেখে দেয় যাতে সে আর এটা পড়তে না পারে। আর তারপর গোয়ান বগ্গীয়কে বলে সে যেন দহির ব্যাপারে সব খোঁজ খবর নিয়ে আসে। বগ্গীয় তখন জিজ্ঞেস করে, কিন্তু কেন হঠাৎ করে একটা মেয়ের খোঁজ চাইছেন কেন? গোয়ান বলে, কারণ সে একটা চোর। এটা শুনে তো বগ্গীয় অনেক মজা করে। সে বলতে থাকে যে একটা ডেমনের থেকে সাধারণ মানুষের কি বা চুরি করতে পারবে। ওই সময় সে খেয়াল করে গোয়ানের হাতে ট্যাটুটা নেই, তাই তার সন্দেহ হয় যে তার কি আদৌ পাওয়ার আছে নাকি নেই। সে যেন বগ্গীয় পানি ছুঁড়ে মারে তার দিকে, কিন্তু আগের মতো আর গোয়ান পানিকে আটকাতে পারে না। বগ্গীয় তো এটা দেখে বেশ টেনশনে পড়ে যায় যে গোয়ানের শক্তি নেই। তবে গোয়ান তাকে বলে যে এটা সামান্য সময়ের জন্য হয়েছে, তাই বলছি আগে এই মেয়ের খোঁজ খবর নিয়ে আসো। এই মেয়ের সম্পর্কে আমার ভালোভাবে জানতে হবে। তো এরপরে গোয়ান বাইরে যেতে চায়, কিন্তু বগ্গীয় তাকে বলে, পাওয়ার ছাড়া বাইরে যাওয়াটা কি রিস্কি হয়ে যায় না? গোয়ান তখন সেই রকম অ্যাটিটিউড নিয়ে বলে, আমি 200 বছরের পুরাতন ডেমন, আমার শক্তি চলে গেলেই কি আমি ফেলনা নাকি? তো সে বগ্গীয়র কোনো কথা না শুনেই বাইরে চলে যায়। আর তারপরই কতজন ছেলের হাতে মারধর খেয়ে পালিয়ে আসে, কারণ গোয়ানের যে লোকের সাথে চুক্তি হয়েছিল সে মরতে চাইছিল না, তাই বক্সারদের নিয়ে এসে সে মারামারি করে গোয়ানকেই তাড়িয়ে দেয়। তো গোয়ান যাওয়ার সময় বলে চলে যায়, যা দেখিস আমার শক্তি ফেরত আনতে দে, তারপর তোদের আসল মজা দেখাবো। এদিকে আমরা সেই কিলারকে দেখতে পাই। সে ছিল একটা সাইকো, তবে সে তার আসল ফেসে কারোর সামনে আসে না, কাউকে মারেও না। একটা নকল ফেস মাস্ক লাগিয়ে সে যে কাউকে খুন করতে যায়। তো সে এখানে তার মুখ থেকে মাস্ক সরায় আর দহির ছবি দেখে পাগলের মতো হাসে। এখন কেন সে দহিকে মারতে চাইছিল সেটা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। অন্যদিকে আজ দহি ম্যাডাম জুয়ের কাছে আসে আর তাকে বলে, আচ্ছা আপনি কি আমার কাছে কিছু লুকিয়ে রাখার চেষ্টা করছেন? ম্যাডাম জু বলে, না তো, আমি কি লুকিয়ে রাখবো? দহি তখন বলে, আপনি নিশ্চিত কিছুই লুকানোর নেই? জু তখন বলে, হ্যাঁ আমি নিশ্চিত।
তো তারপর আর দহি তাকে কিছুই বলে না, চুপচাপ অফিসে চলে যায়। এদিকে দেখা যায় গোয়ান তার ডেমন বইতে তন্ন তন্ন করে খুঁজে দেখছিল যে কোথায় লেখা আছে যে কিভাবে আর কেন ক্রস চিহ্নটা ট্রান্সফার হয়, আর সেটা ফিরিয়ে আনার পদ্ধতিটাই বা কি। কিন্তু গোয়ান তো সারা বই খুঁজেও এই নিয়ে কিছুই পায় না। তারপর বগ্গিও গোয়ানকে কল করে দহির ব্যাপারে ইনফরমেশন দেওয়ার জন্য। সে বলে দহি হচ্ছে মিরাই কোম্পানির প্রিন্সেস। তার বাবা একজন ইঞ্জিনিয়ার ছিল আর মা হেয়ার স্যালন চালাতো। কিন্তু 17 বছর আগে দহির বয়স যখন 11 বছর ছিল তখনই তার মা বাবা গাড়ির অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর দহিকে ম্যাডাম জু দত্তক নিয়েছিল। ম্যাডাম জু এর একদম প্রথম কোম্পানির নাম ছিল মিরাই ইলেকট্রনিক্স, যা ম্যাডাম জু এবং দহির বাবা দুজন মিলেই শুরু করেছিল। তো এরপর দহি কলেজ লাইফ থেকে তার নতুন কোম্পানি ডেজার্টের উপর শুরু করে, যার বর্তমান নাম মিরাই এফ&বি। তো এবার গোয়ান বুদ্ধি করে যে সে দহিকে তার ফাঁদে ফাঁসাবে, তাই সে দহিকে কল করে আর শরীর খারাপের কথা বলে তাকে একটু দেখা করতে বলে। অন্যদিকে ম্যাডাম জু চার্চে যায় আর সেখানে গিয়ে প্রার্থনা করে ফাদারকে বলে, আমি জানি আমি মারা যাওয়ার পর নরকে যাব, তাতে আমার কোনো ভয় নেই, তবে আমার ভয় সত্যিটা জানার পর দহি আমাকে কখনো ক্ষমা করবে কিনা। তো তখনই ফ্ল্যাশব্যাক দেখা যায় যে যেই রাতে দহির বাবা মায়ের কার অ্যাক্সিডেন্ট হয় সে রাতে সেখানে ম্যাডাম জু উপস্থিত ছিল, তবে তার কারণ কি ছিল এটা পরে জানা যাবে। এদিকে দহি আসে গোয়ানের সাথে দেখা করতে, কিন্তু দহি দেখে গোয়ান তো একদম ভালোই আছে, তাহলে এরকম বললো কেন যে সে অসুস্থ। গোয়ান তখন বলে, না আমি আসলে তোমার সাথে দেখা করতে চাইছিলাম। তো গোয়ান এখানে দহিকে মিষ্টি মিষ্টি কথা বলে বোকা বানিয়ে ফেলে আর তাকে নিয়ে চলে আসে সেই বক্সারের কাছে। তারপর দহির হাত ধরে গোয়ান তার শক্তি ইউজ করে সেই বক্সারকে আচ্ছা মতো মেরে চলে আসে। দহি তখন বলে, কি করছিলে এসব? গোয়ান বলে, কিছু না, আমার বন্ধু তো তাই মজা করলাম। তো এরপর দহিকে নিয়ে গোয়ান একটা নদীর কাছে আসে। দহি ভাবে হয়তো গোয়ান তার কাছে আসছে, কিন্তু গোয়ান তখনই একটা হাসি দিয়ে তাকে নিয়ে পানিতে পড়ে যায়। পানিতে পড়ে যাওয়ার পর আগের মতো করেই গোয়ান তার ট্যাটু ফেরত নিতে চাইছিল, কিন্তু দহির নিঃশ্বাস নিতে কষ্ট হওয়াতে সে কোনো মতে হাত ছাড়িয়ে উপরে চলে আসে। এরপর দহি তার সাথে খুব রাগারাগি করে আর বলে, তুমি কি সত্যিই পাগল? আমাকে মারার জন্য এখানে এনেছিলে আর কখনো আমার চোখের সামনে আসবে না। এইসব বলে দহি এখান থেকে চলে যায়। এইদিকে দেখা যায় কিলার তাইজুনের মোবাইল নিয়ে একটা লকারে রাখে, যা পরে আর একজন লোক এসে নিয়ে যায়। হয়তো এই লোকটাই কিলারের বস, সে দহিকে মারার জন্য অর্ডার দিয়েছে, কিন্তু আমাদেরকে এখানে কিলারের মুখ দেখানো হয় না। অন্যদিকে রাস্তায় দাঁড়িয়ে দহি নিউজে দেখছিল তাইজুন আত্মহনন করেছে। তো এইসব দেখার সময় এক অজানা কেউ বাইকে করে এসে দহির দিকে অ্যাসিড ছুঁড়ে মেরে চলে যায়। তবে সময় মতো সেখানে গোয়ান চলে এসে তাকে বাঁচিয়ে নেয়, যার ফলে তার পিঠ পুড়ে যায়। তো তখন দহি বলে, আমি জানি না কে আমার শত্রু আর কে আমার বন্ধু, কিন্তু যখনই আমি কোনো বিপদে পড়ি তখনই গোয়ান ঠিকই আমাকে সাহায্য করতে চলে আসে। তো তারপর গোয়ান যখন দহির হাত টাচ করে তখন গোয়ানের সব আঘাত চলে যায়। এটা দেখে বেশ অবাক হয় দহি। দহি বলে, আমি এমন কিছু তো আগে কখনোই দেখিনি, কে তুমি? গোয়ান জানায়, আমি ডেমন, আর তোমরা মানুষরা আমাদেরকে বলো ডেভিল। দহি তখন আর কিছুই বলতে পারে না, শুধু তাকে তাকিয়ে দেখতে থাকে। তো এরপর দহি পুলিশ স্টেশনে আসে তার উপর অ্যাসিড ফেলার বিষয়টা নিয়ে রিপোর্ট করতে। তো অফিসার দহিকে জিজ্ঞেস করে, দেখে মনে হয়েছে তারা আপনাকেই টার্গেট করেছে অ্যাসিড ফেলার জন্য, আপনি কি কাউকে সন্দেহ করছেন? তো দহি এখানে অফিসারকে বলে, না আমি কাউকেই সন্দেহ করছি না। এসব বলে সে সেখান থেকে চলে আসে। গোয়ানও তখন পুলিশ স্টেশনে ছিল, সে কিছুক্ষণ কথাবার্তা বলে চলে আসে দহিকে নিয়ে। তো গোয়ান দহিকে বলে, আমি ডেমন, আর ওই যে তোমার হাতের ট্যাটু, সেটার মাধ্যমেই আমি পাওয়ার পাই, তবে এটা এখন তোমার হাতে ট্রান্সফার হয়ে গিয়েছে। দহির কাছে এইসব বিষয় খুবই নতুন আর একই সাথে অদ্ভুত লাগে, তবে সে এই বিষয়ের সম্পূর্ণ ফায়দা তুলবে বলে গোয়ানকে বলে, আচ্ছা তার মানে তুমি তো এই ট্যাটু ছাড়া কিছুই করতে পারবে না, তাই না? তাই আমি বলি কি, তুমি আমার বডিগার্ড হয়ে যাও, তাহলে তুমি সব সময় আমার আশেপাশে থাকবে আর যখন খুশি তখনই ট্যাটুর ইউজ করতে পারবে। কিন্তু গোয়ান তো এই কথা শোনা মাত্রই সোজা মানা করে দেয় আর বলে, কখনোই না, তোমার মতো মানুষের হয়ে কাজ আমি কোনোদিনও করব না।
দহি তখন বলে, ভেবে দেখো, আমি বর্তমানে সারাক্ষণই বিপদের মাঝে আছি। আমি নিজেও জানি না কখন কে আমাকে মেরে ফেলবে। তাই যদি তুমি আমার বডিগার্ড হয়ে থাকো তবে তুমি আমাকে বাঁচাতে পারবে, আর তোমার ট্যাটুও ঠিক থাকবে। তো এরপর গুয়ান তাকে নিয়ে বাড়িতে আসে। তবে সে তার বডিগার্ড হতে মানা করলেও একজন বডিগার্ডের মতোই তাকে সিকিউরিটি দিয়ে বাসায় নিয়ে যায়। মানে ব্যাপারটা এখন এইরকম হলো যে সে তার বডিগার্ড হবে, তবে সেটা স্বীকার করবে না। তো দহিকে ফলো করে করে সেই সাইকো কিলারটা বাড়ি পর্যন্ত চলে আসে, কিন্তু সে দহির কাছে যেতে পারে না গুয়ানের জন্য। তাই কিলার রেগে মেগে সেখান থেকে চলেই যায়। তারপর এদিকে গুয়ান বগিওকে বলে, যদি দহি মারা যায় তাহলে আমার পাওয়ারের কি হবে? সেটাও কি সত্যি সত্যি হারিয়ে যাবে? তাহলে আমার কি হবে? আমি কি করে ডিল করব? বগিও তখন বলে, এতই যখন চিন্তা তখন তার বডিগার্ডই হয়ে যাও। গুয়ান বলে, আরে অদ্ভুত কথা তো, একজন ডেমন কি করে মানুষের বডিগার্ড হবে? হ্যাঁ, সম্মানেরও তো একটা ব্যাপার আছে, তাই না? বগিও তখন বলে, জি না, ডেমন আসলে মানুষের বডিগার্ডই। এই যে ডেমন বইতেই তো লেখা আছে, ডেমন প্রকৃতপক্ষে মানুষের প্রোটেক্টর, আর প্রোটেক্টর মানেই তো বডিগার্ড, তাই না? গুয়ান তখন বলে, এই তোকে না কতবার বলেছি আমার বই পড়বি না, আর এইসব বেকার কথা রাখ। আমি কখনো মানুষের বডিগার্ড হব না, মানে হবই না। তো এইদিকে ম্যাডাম জু কোম্পানির হিসেব মিলিয়ে দেখছিল, কিন্তু দেখা যায় সেখানে অনেক টাকার হিসেবে গরমিল আছে। অন্যদিকে হঠাৎ করে গোয়ানের এক আঙুলের মাঝে আগুন ধরে যায়। তার কারণ সে যদি কোনো ডিল না করে তাহলে এইভাবেই তার সম্পূর্ণ বডি পুড়তে শুরু করবে। তাই বাধ্য হয়ে গোয়ান কল করে দহিকে, আর তাকে জানায় সে তার বডিগার্ড হতে রাজি আছে। তো এরপর গোয়ান দহিকে নিয়ে একটা হসপিটালে আসে, যেখানে একজন মা তার বাচ্চাকে বাঁচানোর জন্য প্রার্থনা করছিল। আর একজন ডেমন হিসেবে গোয়ান এই বাচ্চার মায়ের দুর্বলতার সুযোগ নেয়। সে বলে, আমি তোমার বাচ্চাকে বাঁচিয়ে দিব, সে 10 বছর ধরে সম্পূর্ণ সুস্থ থাকবে, তার কিচ্ছু হবে না, তবে তোমাকে তারপর নরকে যেতে হবে। তো এই কথা তো বাচ্চাটার মা বিশ্বাসই করতে পারছিল না। তাই গোয়ান বাচ্চাটাকে সত্যি সত্যি সুস্থ করে দেখায়। পরে বাচ্চাটার মা বলে, যদি আমার সন্তান ভালো থাকে তাহলে আমি নরকেও যেতে রাজি আছি, কোথায় সাইন করতে হবে বলো? দহি তখন বলে, গোয়ান এটা কি করছো? একজন মাকে ব্ল্যাকমেইল করছো, এটা তো ঠিক হচ্ছে না। গোয়ান তখন বলে, চুপ থাকো, আমি একজন ডেমন আর আমার কাজই এটা, তাছাড়া আমার হাতে বেশি সময়ও নেই। তখন দহি দেখে গোয়ানের আঙুল জ্বলছে। তো এরপর ডিলটা করিয়ে সেখান থেকে শান্ত মনে বাইরে আসে গোয়ান। বাইরে আসার পরই দহি তাকে অনেক কথা শোনায় আর বলে, তোমার মতো শয়তানকে আমি আমার আশেপাশেও দেখতে চাই না, তুমি এত খারাপ কি করে হতে পারো? এদিকে ম্যাডাম জু কারো একজনের উপর অনেক চেঁচামেচি করছিল। সে বলছিল, তুমি নিজের পাপ ঢাকতে একজন নিরপরাধকে খুন করেছো, এর জন্য তো তোমার শাস্তি প্রাপ্য। তো লোকটি তখন রেগে মেগে সেখান থেকে চলে যায়। অন্যদিকে গুয়ানের সবসময় দহির কথাই বারবার মনে হচ্ছিল, তাই সে হসপিটালের বাচ্চাটার সাথে দেখা করতে আসে আর বলে, তোমার কি কোনো ইচ্ছা আছে? বাচ্চাটা তখন গোয়ানের কানে কানে এসে বলে, আমি চাই আমার জন্য যেন আমার মা বাবা কখনো কষ্টে না থাকে। তো এই কথা শোনার পর তো গোয়ান বেশ কনফিউজড হয়ে যায় আর বলে, মানুষকে বোঝা আসলে মারাত্মক কঠিন কাজ। এদিকে দহি যখন অফিস থেকে আসছিল তখনই সেখানে চলে আসে গোয়ান। সে দহিকে আশ্বস্ত করে যে এখন থেকে গোয়ান খুব ভালো একজন বডিগার্ড হয়েই তার সাথে থাকবে, কোনো উল্টো পাল্টা কাজ করবে না। তো রাতের বেলা দহি বাড়ি আসে আর দেখে ম্যাডাম জু মাটিতে পড়ে আছে আর সে মারা গিয়েছে। দহি তো বিশ্বাসই করতে পারছিল না যে কি হলো এসব। ম্যাডাম জুয়ের মৃত্যুতে সে খুবই ভেঙে পড়ে আর অনেক কান্না করতে থাকে। সে বারবার গোয়ানকে বলে, প্লিজ তুমি তোমার পাওয়ার দিয়ে তাকে বাঁচিয়ে দাও, প্লিজ দাও না। তখন গোয়ান বলে, সরি, আমি কোনো মৃত ব্যক্তির প্রাণ ফেরাতে পারবো না। তো এখানে খুব আশাহত হয়ে দহি অনেক কান্নাকাটি করতে থাকে। পরের দিন ম্যাডাম জুয়ের ফিউনারেল ছিল, তবে সেখানে সবাই দেখা যায় খুব হাসাহাসি করছিল, যেন এখানে কেউ মারাই যায়নি। তো এরপরে ম্যাডাম জুয়ের পরিবারের সবাই আলোচনা করে যে পুলিশ বলেছে একটা ওষুধের জন্যই মারা গিয়েছেন ম্যাডাম জু। তবে এইসব বলে এখন আর লাভ নেই, তার চেয়ে ভালো আমরা সবাইকে বলবো হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন সে, তাতে আমাদের কোম্পানিরই ভালো হবে। তো দহি বুঝতে পারে যে এদের মধ্যেই কেউ একজন ম্যাডাম জুয়ের ওষুধ বদলেছে, তাই সে বাইরে এসে সবাইকে সত্যিটা বলে। কিন্তু এখানে যেহেতু বেশিরভাগই শত্রুপক্ষের লোক ছিল তাই দহিকে তারা আটকে দেয়। এরপর ম্যাডাম জুয়ের শেষ দলিল পড়া হয়। তো সবাই ভেবেছে হয়তো ম্যাডাম জু তার ছেলে মেয়েদের সম্পত্তি দিয়ে যাবে, কিন্তু দেখা যায় সবকিছু তো সে দহিকেই দিয়ে গেছে।
আর সেই এখন হয়ে যায় এই কোম্পানির নতুন চেয়ারম্যান। এসব দেখে জুয়ের মেয়ে তো খুবই রেগে যায়। তবে এর একটা শর্ত হচ্ছে, এই সম্পত্তি তখনই দহির হবে যদি সে 1 বছরের ভেতরে বিয়ে করে, আর না হয় সব চ্যারিটিতে চলে যাবে। তো দহি মনে মনে বলে, আমি কখনোই এই কোম্পানির চেয়ারম্যান হতে চাইনি, কখনো আমি ক্ষমতা চাইনি, কিন্তু ম্যাডাম জু, আপনার মৃত্যুর কারণ আর সত্য জানতে আমি আজ সব করব। তার জন্য যদি আমাকে ডেমনের সাথেও হাত মেলাতে হয় তাহলে সেটাও আমি করব। তো এরপরে দহি সবাইকে অবাক করে দিয়ে একটা অদ্ভুত কাণ্ড করে বসে। সে সবার সামনে গোয়ানকে বিয়ের জন্য প্রপোজ করে ফেলে। সবাই তো শকড হয়ে শুধু তাকিয়েই থাকে তাদের দিকে। তবে গোয়ান বলে, আমি বিয়ে করতে চাই না। সবাই তো এটা শুনে আবারও অবাক হয় যে এত ভালো প্রস্তাবে ছেলেটা রাজি হচ্ছে না কেন। তো গোয়ানের কাছ থেকে সবার সামনে না শুনে দহির মুখ তো লজ্জায় লাল হয়ে যায়। তাই দহি চুপচাপ সেখান থেকে চলে যেতে থাকে। আর তখনই তার পেছন পেছন আসে গোয়ান। দহি বলে, এবার আমাকে ফলো কেন করছো? আমাকে তো রিজেক্টই করে দিয়েছো। গোয়ান তখন বলে, কারণ তোমাকে প্রোটেক্ট করতে হবে, আর আমি তোমার বডিগার্ড। আমি আমার কাজের জীবন আর ব্যক্তিগত জীবন আলাদা রাখতেই পছন্দ করি, ঠিক আছে? দহি তখন বলে, উফ, আমি সত্যি পাগল হয়ে যাব এবার। কার পাল্লায় যে আমি পড়েছি। তো তারপর সে সেখান থেকে রাগ দেখিয়ে চলে যায়। এদিকে ম্যাডাম জুয়ের মেয়ে তো রাগে পাগল হয়ে যাচ্ছিল। সে বলতে থাকে, আমাদের নিজের মা আমাদের পিঠে এইভাবে চাকু দিবে সেটা তো আমরা ভাবতেও পারিনি। সে কি করে আমাদের অধিকার একটা বাইরের মেয়ের হাতে দিয়ে দিল? এটা কি তার উচিত হয়েছে? অন্যদিকে দহি তো তার লজ্জা থেকে বাঁচতে গোয়ানকে গাড়িতে বসে বলে, এই যে দেখো, আমি আসলে কয়দিন ঘুমাইনি ঠিক মতো, তাই ওই সময় ভুল করে বলে ফেলেছি কথাটা। তুমি আবার সেগুলোকে সিরিয়াসলি নিয়ে নিও না, বুঝতে পেরেছো? গোয়ান তখন আবারও বেপাত্তা হয়ে বলে, ওকে, তাতে আমার কি? সিরিয়াসলি বলো আর নাই বলো, আমার তো এসবে কিছুই যায় আসে না। তারপর দহি বলে, আচ্ছা ঠিক আছে, এখন একটা গান ছাড়ো তো। তো গোয়ানের পর যতগুলো গানই ছাড়ে সবগুলোতেই বিয়ে নিয়ে লাইন আছে। গোয়ান তখন বলে, কি অদ্ভুত ব্যাপার, হ্যাঁ, সবার মনেই কি বিয়ে বিয়ে চলছে নাকি? দহি তখন বুঝতে পারে এই খোঁচাটা আসলে সে তাকেই দিয়েছে। তাই দহি বলে, এইসব বন্ধ করো আর আমাকে বাড়ি নিয়ে যাও। তো তারপর গান বন্ধ করে দহিকে সে বাড়ি নিয়ে আসে। তো রাতের বেলা দহির সাথে সখন দেখা করতে আসে আর বলে, ম্যাডাম জু একটা অডিট ফার্ম বানিয়েছিল এটা জানতে যে কে কোম্পানিতে ফ্রড করছে, আর হতে পারে সেই ফ্রডই ম্যাডাম জুকে খুন করেছে, আর এবার হয়তো সে তোমার পেছনেও পড়বে। দহি তখন বলে, সত্যিটা জানতে হলে আমাকে অবশ্যই এই কোম্পানির চেয়ারম্যান হতে হবে। তো কিছুক্ষণ পর দহি তার মোবাইল দেখে যে তার রিজেকশনের নিউজ চারদিকে ছড়িয়ে পড়েছে। সবাই তো এটা নিয়েই মাতামাতি করছে যে মিরাই কোম্পানির প্রিন্সেসকে একটা সাধারণ ছেলে রিজেক্ট করে দিয়েছে। এই সব কিছু দেখে দহি তো খুবই লজ্জায় পড়ে যায়। সে কি করবে কিছুই বুঝতে পারে না। তো এরপর না পেরে সে গোয়ানের সাথে দেখা করে আর বলে, এই যে দেখো, তোমার জন্য আমার মান সম্মান সব শেষ। গোয়ান বলে, তো কি হয়েছে? তুমি কি আমাকে সত্যি সত্যি প্রপোজ করেছিলে নাকি? তো এখন দহি তার নিজের ইগো ধরে রাখতে বলে, না তো, একদমই না। আমি কেন সত্যি সত্যি তোমাকে প্রপোজ করতে যাব? হ্যাঁ, তুমি কি এমন যে আমি তোমাকে প্রপোজ করব? তো তারপর গোয়ান বলে, হ্যাঁ, তাহলে তো সব ঠিকই আছে, তাই যা হয়েছে ভুলে যাও আর নতুন একজনকে বিয়ে করে নাও। দহি তখন বলে, হ্যাঁ, সেটাই করব, তোমার বলে দিতে হবে না। তো তারপর সেখান থেকে সে একা একা রাগ করে চলে যাচ্ছিল। তখনই পেছন থেকে গোয়ান বলে, এই যে ম্যাডাম, একা একা যে যাচ্ছেন, আবার যদি অ্যাসিড অ্যাটাক হয় তখন? আপনার জন্য তো কেয়ার করছি না, আমার চিন্তা আমার ট্যাটুর জন্য, তাই গাড়িতে এসে বসুন। তো তারপর আবার দহি গাড়িতে উঠে বসে আর সেখানে সে তার জীবনের কিছু কষ্ট হতাশা নিয়েই কথা বলতে থাকে। আর এভাবে কথা বলতে বলতেই এক সময় সে ঘুমিয়ে পড়ে। তো তারপর গোয়ান তাকে বাড়ি পৌঁছে দেওয়ার পর বলে, দেখো, আমি চাই না তোমার কিছু হোক, তাই যে কোনো সমস্যা হলেই আমাকে সাথে সাথে কল করবে। তো দহিও তখন রুমে এসে গোয়ানের নাম্বারটা ইমার্জেন্সি কল লিস্টে অ্যাড করে রাখে আর সেখানে বসে সে জুয়ের লেখা শেষ চিঠিটা পড়ে, যেখানে ম্যাডাম জু লিখেছে, তুমি এই চিঠি পড়ছো মানে আমি আর বেঁচে নেই, কিন্তু আমি আশা করছি তুমি আমার মৃত্যুর জন্য নিজেকে বেশি কষ্ট দিবে না। আমি তোমাকে একটা অনেক বড় দায়িত্ব দিয়েছি যা সামলানো খুব একটা সহজ হবে না, তাই নিজের সাপোর্ট সিস্টেম হিসেবে একজন ভালোবাসার মানুষ খুঁজে নিও যে সব সময় তোমার পাশে থাকবে, তোমার ভালো খারাপ সব সময় খেয়াল রাখবে। আর যদি তা না পারো তাহলে সেই ক্ষমতাকে সেখানেই ছুঁড়ে ফেলে দিও, যারা এর জন্য যে কোনো পর্যায়ে যেতে পারে।
তো এর মাধ্যমে বোঝা যায় যে ম্যাডাম জুও আসলে জানতো যে তার পেছনে কে কে পড়েছিল, আর তার ছেলেমেয়েরাও তাকে নয় তার সম্পত্তিকে ভালোবাসে। যাই হোক, তো ম্যাডাম জুয়ের শেষ চিঠি পড়ে দহি খুব বেশি ইমোশনাল হয়ে যায়। তার বারবারই ম্যাডাম জুয়ের কথা মনে পড়তে থাকে। এদিকে গুয়ান স্বপ্নে তার মানুষ জীবনের দৃশ্য দেখছিল, যেখানে তাকে সবাই ডাকছিল ইয়ং মাস্টার বলে। তো তার মানে জন্ম থেকেই গুয়ান ডেমন ছিল না, সে পরে ডেমন হয়েছে। তবে গুয়ান বুঝতে পারে না যে সে কেন এখন তার মানুষ জীবনের স্বপ্ন দেখছে। বগ্গিও তখন বলে, তার মানে আপনি পাওয়ার ছাড়া এখন একজন সাধারণ মানুষ। আপনি যে কোনো সময় মরতে পারেন, বৃদ্ধও হতে পারেন, আবার আঘাতও পেতে পারেন। তো এই সব কথায় গুয়ান তো বেশ ভয় পেয়ে যায়, আর সে সোজা চলে যায় দহির কাছে তার হাত ধরতে। আর সে দহির কাছে এসেই তার হাত ধরে। দহি তখন তার দিকে প্রশ্নবিদ্ধ চোখে তাকালে গুয়ান বলে, আমি এবার থেকে তোমার হাত ধরেই রাখবো, কারণ আমি এতে করে চার্জ হতে পারি। দহি তখন বলে, না, তুমি এভাবে যখন তখন আমার হাত ধরতে পারবে না, তোমার সেই অধিকার নেই। তো তারপর দহি তার অফিসে আসে আর গুয়ানকে বলে, আমার উপর যে কিলার আক্রমণ করেছিল সেই হয়তো ম্যাডাম জুকে খুন করেছে। গুয়ান তখন বলে, আমি তো তার মুখ দেখেছি, তাই আমি তাকে খুঁজতে পারবো, তবে তার জন্য আমি যখন তখন তোমার হাত ধরবো। তো দহিও এবার রাজি হয়। এরপর গুয়ান তার শক্তি দিয়ে কিলারকে খুঁজতে চেষ্টা করে, কিন্তু সে পারে না। তাই গুয়ান বুঝতে পারে হয়তো কিলার তার ফেস বদলে ফেলেছে, কারণ একমাত্র আসল ফেস দেখলেই গুয়ান কাউকে খুঁজতে পারে। এদিকে আমরা সেই কিলারকে দেখি, দেখা যায় সে ম্যাডাম জুয়ের চেয়ারে বসে। আর তখনই আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। ম্যাডাম জু যখন জানতে পারে যে সেই কোম্পানিতে ফ্রড করছে এবং তেজনকে খুন করেছে, তখন জু তাকে বলে, আমি তোমাকে পুলিশে দিব। আর এই কথা শুনেই কিলার রেগে যায়, আর সেই রাতে তার ওষুধ বদলে দেয়। এ কারণেই ম্যাডাম জুয়ের মৃত্যু ঘটে। এরপর দৃশ্য আসে বর্তমানে, আর দেখা যায় কোম্পানির একটা পার্টিতে গুয়ানকে দহির কর্মচারীরা জিজ্ঞেস করে, আচ্ছা তুমি আমাদের বসকে রিজেক্ট কেন করলে? তুমি কি তাকে পছন্দ করো না? গুয়ান তখন বলে, তা কেন হবে, আমি তো দহিকে পছন্দ করি, কিন্তু যারা শুকরের মাংস পছন্দ করে তারা কি শুকরকে বিয়ে করে? তো এটা শুনে তো আরো মারাত্মক লজ্জায় পড়ে যায় দহি, আর সে রেগে মেগে তার হাতই টাচ করতে দেয় না গুয়ানকে। তাই গুয়ানও রেগে তাকে একা রাস্তায় রেখে সেখান থেকে চলে যায় আর বলে, আমি আর এই রকচটা মেয়েকে সহ্য করতে পারছি না, তার চেয়ে ভালো আমি বুড়োই হয়ে যাব। তবে তারপরও তার চিন্তা হচ্ছিল দহির জন্য, তাই সে আবারও ফিরে আসতে চায়। কিন্তু তখনই সেখানে গুন্ডারা চলে আসে আর তাকে অনেক মারধর করে তার অবস্থাই খারাপ করে দেয়। ওইদিকে